ওয়েলকাম ব্যাক টু মনমিতুস লাইফস্টাইল ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা এখন শুরু করছি। এখন বাজে সকাল 10টা। আজকে আমি উঠেছি 5:30টায়। অনেকটা কাজ সারা হয়ে গেছে, যেমন ধরো রান্না হয়ে গেছে, তারপর কারণ তোমাদের দাদা আজকে একদম খাবার নিয়ে গেল পলাশিতে, তো রান্না ওই জন্য কমপ্লিট করে ফেলেছি। আর ছেলে স্কুলে যায়নি, কারণ ওর ওই যে চোখে কনজাংটিভাইটিস হয়েছে, ওই জন্য স্কুলে পাঠাচ্ছি না। ওই মঙ্গলবার পর্যন্ত বাড়িতে থাকবে, তারপর পাঠাবো। আর এদিকে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, ছেলের ব্রেকফাস্ট হয়ে গেছে, মোটামুটি কাজকর্ম অনেক গোছানো হয়ে গেছে। ওদিকে ওয়াশিং মেশিনে কাচা চলছে, আজকে রোদ উঠেছে, আজকে কাচতে হবে। তো যাই হোক, অনেকগুলো কাজ করে ফেলেছি। এইবার যেটা করব সেটা হচ্ছে এই ঘরটা গোছাবো। এই ঘরটার না সাংঘাতিক অবস্থা হয়েছে, বুঝলে তো, ভীষণ স্ক্যাটার্ড ওয়েতে সব পড়ে আছে। কাজে এই ঘরটা একটু না গোছালে না আমার খুব অস্বস্তি করছে। তো চলো এখন থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর আমার সঙ্গে অবশ্যই কিন্তু থেকো। তো চলো ব্লগটা শুরু করা যাক। দেখো এই দিকটা কি স্ক্যাটার্ড হয়ে রয়েছে, সমস্ত ছড়ানো। আজকে এই কর্নারটা গোছাবো। এটা হচ্ছে সোমবারের ব্লগ, মানে শ্রাবণ মাসের শেষ সোমবার। এবার সেই জন্যই উপোস ছিল, কাজেই বেশি রান্না টান্না ছিল না। তাই ভাবলাম যে এই কর্নারটা আজকে আমাকে গোছাতেই হবে। ভীষণ বাজে অবস্থা ছিল, জানো তো, কয়েকটা দিন ধরে দেখছি আর মনে হচ্ছে বাবা কখন আমি এটা গোছাতে পারবো। তো যাই হোক, এখন অনেকটা হাতে সময় পেয়ে গেছি, ওই জন্য খুব ভালো করে কর্নারটা আজকে গোছাবো। ছোট বাড়িতে আসলে সব জিনিসপত্র রাখা খুব সমস্যা হয়, ওই জন্যই ওই কোনো রকমে আর কি একটু ঠিকঠাক করে রাখতে হয় তার মধ্যেই। তো যাই হোক, এখন এইগুলোই ঠিকঠাক করছি। আরো ব্যাপারটা স্ক্যাটার্ড হয়েছে এই জন্যই, তোমাদের দাদা অনেকগুলো পেঁয়াজ এনেছিল, তো সেইগুলোই নিচে ঢেলে রেখেছিলাম, কারণ পেঁয়াজ এমনি ঝুড়িতে রাখলে না নষ্ট হয়ে যায়, ওই জন্য নিচে পেপার দিয়ে তারপরে পেঁয়াজগুলো রাখা ছিল। ওইটার জন্যই আর ওই কর্নারটাতে ঢোকা যাচ্ছিল না, আর সমস্ত জিনিসপত্র যে যা পাচ্ছিল, যেখানে পাচ্ছিল সেখান থেকে এনে এখানে দিয়ে দিচ্ছিল। দেখলাম না, এটা না করলেই নয়, ওই জন্য আজকে ভালোভাবে কর্নারটা পুরো পরিষ্কার করে গুছিয়ে নেব। এদিকে টিভিটা চালিয়ে দিয়েছি, এই একটাই সময় আছে আমার যখন একটু আমি অন্যদের ব্লগগুলো দেখি, অন্য সময় তো কিছুই করতে পারি না। তাই এখন ওই ব্লগ দেখছি, আমার একজন খুব প্রিয় ব্লগার আছেন, তো তার কাছ থেকে আমার সব শেখা। তো তার ব্লগটাই আমি আজকে চালিয়ে রেখেছি টিভিতে, আর একদিকে টিভি দেখছি আর আরেকদিকে কাজ করছি। আমাদের সব গৃহিণীদেরই একই অবস্থা আমার মনে হয়, কারণ আমাদের এই সংসারের খুঁটিনাটি কাজগুলো সারতেই না আর এইসব এক্সট্রা কাজের একটু সময় পাওয়া যায় না, কিন্তু সেই সময় বের করে আমাদেরই করতে হয়, কারণ ঘর না গোছালে আমাদেরই ঘর নোংরা থাকবে, সবাই আমাদেরই বলবে যে এ কি করে, সারাদিন ধরে কোনো কাজ করতে পারে না, পরিষ্কার পরিচ্ছন্ন করেও রাখে না। কাজেই না বললেও নিজের কাছেও একটা খারাপ লাগা থাকে যে কেন আমি করতে পারছি না, কখন করব। এবার তার মধ্যে থেকে কোনোভাবে টাইম বার করে করে নিতে হয়। আমার মতনই সবারই অবস্থা, আমি জানি। তোমাদের সঙ্গে বকবক করতে করতে এই দেখো কর্নারটা আমি অনেকটাই পরিষ্কার করে ফেলেছি। সমস্ত পেঁয়াজগুলো যে কটা ছিল আর কি ঝুড়িতে নিয়ে নিয়েছি। এবার এই কর্নারটা ভালো করে ঝাঁট দিয়ে তারপরে আবার যা যা রাখার সেগুলো রাখবো।
আর এই যে দুটো গাড়ি বেরিয়েছে, এগুলো সব আমার ছেলের ছোট্টবেলার গাড়ি, রিমোট কন্ট্রোল কারগুলো। এত সুন্দর সুন্দর গাড়িগুলো ফেলে দিতেও ভালো লাগে না। কর্নারটা হয়ে গেছে গোছানো, এবার ভাবলাম যে আরেকটু হাতে সময় আছে, ঠাকুরের আলমারিটা গুছিয়ে ফেলি। এই জায়গাটাও না বড্ড খারাপ অবস্থা, দেখো ডান দিকে কি অবস্থা, সব একদম ভর্তি হয়ে গেছে। এটাও আমাকে গোছাতে হবে একটু টাইম বার করে। তবে আজকে পুরোটা করতে পারবো না, কারণ মোটামুটি এখন বেলা 1টা বেজে গেছে। আবার বাইরের একটু কাজ আছে, বাইরের কাজটা করব, স্নান করে তারপর পুজো করা, অনেকটা দেরি হয়ে যাবে কাজেই। আর এই যে মা চলে এসছে, আজকে মাও এখানে পুজো করবে, মাও উপোস করেছে, তো দুজনে মিলেই করবো। কাজেই আমাকে তাড়াতাড়ি হাত চালাতে হবে। মনে হচ্ছে আজকে আর পুরো আলমারিটা হবে না, যতটা পারা যায় ওই একটা তাক, ওপরের তাকটা অন্তত করি। একদম চারিদিকটা না আমার কিরকম যেন ঘেঁটে গেছে, জানো তো, সব গোছাতে হবে। তারপর আবার সামনে পুজো, ঝাড়াঝুড়ির ব্যাপার আছে ঘরদোর, তো সেই জন্যই এখন থেকে শুরু করে ফেলেছি। কারণ পুজোর সময় না আমার পাড়ায় আবার পুজো একটা ব্যাপার থাকে, তো সেখানে আমি প্রচন্ড ব্যস্ত থাকি, আর পুরো দায়িত্বটাই থাকে আমার কাঁধে। কাজেই আমাকে তখন আর আমার বাড়ির দিকে তাকালে চলে না। কাজেই এই পুজো আসার আগে আমি সমস্ত কাজ ঘরে যা যাবতীয় আছে সেগুলো সব সেরে নেব। এই যে আমার শিব ঠাকুর আর গোপু, বজরংবলী, আর এই যে এখানে সরস্বতী ঠাকুর, আর এই আমার ছোট্ট সিংহাসন, তোমাদের একটু দর্শন করিয়ে দিলাম। হয়ে গেছে পুজো, এবার একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। সাবু মাখা আজকে আমাদের লাঞ্চে, এই যে মা মাখছে, মার হাতের এই মাখাটা খেতে দারুণ লাগে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 7টা। এই এখন একটু চা করছি, অনেকদিন পর আজকে দুধ চা খাওয়া হবে, তোমাদের সঙ্গে দেখাচ্ছি, দাঁড়াও। আজকে ছেলেও একটু চা খাবে বলছে, এই দুধ চা বানাচ্ছি। ভীষণ মাথা ব্যথা করছে, আসলে দুপুরে ভাত টাত খাওয়া হয়নি, ওই জন্যই হবে, হয়তো কিছু একটা কারণে হবে, ভীষণ মাথা যন্ত্রণা করছে, এই জন্য আজকে তাড়াতাড়ি করে একটু চা আগে বানানো হচ্ছে। চা খাবো 3 জনে মিলে, তারপর বাকি বাদ কাজ করবো। আজকে বহুদিন পর দুধ চা খাবো, মানে বাড়িতে খাবো আর কি। অনেক সময় হাই রোড দিয়ে যখন যাই কোথাও গাড়ি করে, হয়তো শ্বশুর বাড়ি যাচ্ছি, তখন একটু রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ওই ধাবার থেকে দুধ চা খেয়েছি, খাই আর কিন্তু বাড়িতে করা হয় না। বাড়িতে যখনই করতে যাই ভাবি না বাবা যদি অম্বল হয়, এই ভয়ে ভয়ে করা হয় না। কিন্তু আজকে খাবো, আজকে ভীষণ ইচ্ছা করছে, বাইরেও হালকা হালকা বৃষ্টি পড়ছে, ওই জন্য এই যে একটু দুধ চা বানাচ্ছি। কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু, আমার তো বেশ ভালো লেগেছে অনেক দিন পর। আর আবার ছেলেও খেতে চেয়েছে, ও খাবে। এই যে তৈরি হয়ে গেছে আমাদের দুধ চা, এবার 3 জনে মিলে বসে গল্প করতে করতে জমিয়ে চাটা খাবো। চা খাওয়ার পর্ব শেষ, আবার কাজে যোগদান। তা কাজ ছাড়া আর কি আছে বলো, সারাটা দিন ধরে শুধু কাজ শুধু কাজ, সকাল বিকেল, শুধু ওই শোয়ার সময়টুকু ছাড়া। যাই হোক, এই যে জামা কাপড়গুলো সব কাচা হয়েছে, সেগুলো ভাঁজ করার বাকি ছিল, এনে রেখে দিয়েছিলাম, সেইগুলোই সব এখন ভাঁজ করে জায়গার জিনিস জায়গা মতো তুলে রাখবো, তাহলে আর বিছানাটা এইভাবে নোংরা হয়ে পড়ে থাকে না। এমনিই তো আমার দেখো না, দোকানটা তুলে দেওয়ার পরে এইসব শাড়ি কাপড়গুলো সব বিছানার উপর রাখা, তবে যা অবস্থা ছিল, যে পরিমাণ ছিল একটা সময়ে, জানো তো এই বিছানাটাতে বসাই যাচ্ছিল না, যখন দোকানের সব জিনিসপত্র বাড়িতে এসেছিল।
পুরো এই ঘরটা ব্লক হয়ে গেছিল। এখন তো সিল হতে হতে আর এই কটাতে ঠেকেছে, এই কটা বেরিয়ে গেলেই ব্যাস নিশ্চিন্ত, তখন আর এই ঘরের খাটটা নোংরা ভাবে এইভাবে থাকবে না। তো যাই হোক, নোংরা বলবো না, কারণ সত্যি কথা বলতে এটাও আমার কিন্তু একটা রোজগারের অঙ্গ। এখান থেকেও আমার ভালো ইনকাম, মানে মোটামুটি স্ট্যান্ডার্ড ইনকাম আমি করতে পারি। দোকানে যখন ছিলাম তখন তো বেশ ভালো হতো, কিন্তু সংসারের জন্য অসুবিধার জন্য ছেলেটা বড় হচ্ছে বলে দোকানটা ছেড়ে দিলাম। দেওয়ার পরে বাড়িতে এনে সমস্ত কিছু রাখলাম, রাখার পর এখন এই টুকটুক করে যাও হচ্ছে, সেটুকুও তো আসছে, নিজের হাত খরচ চালানোর মতো কিন্তু যথেষ্ট। আসলে কি বলতো, যারা বাইরে চাকরি করে না, তারা যখন ঘরে বসে যায় তখন মনে হয় যে সব কিছুর জন্য কেন আমি সবার কাছে হাত পাতবো, কেন আমার কাছে থাকবে না। যদিও সত্যি কথা বলতে জানো তো, তোমাদের দাদা কোনোদিন নিজের কাছে কোনো টাকা পয়সা রাখে না, সমস্ত এনে আমার হাতে তুলে দেয়। জানে যে ও এক সময় চাকরি করতো, ওর হয়তো মনে কষ্ট হবে, ওর হাতে কোনো টাকা না থাকলে বা চাইতে গেলে হয়তো সংকোচ বোধ হবে, এই ভেবেই কিন্তু তোমাদের দাদা আমার হাতে সমস্ত টাকা পয়সা তুলে দেয়, আমি খরচ করি। কিন্তু তা সত্ত্বেও নিজের রোজগারটা কিন্তু নিজের রোজগার, এটা কিন্তু মানতেই হবে। সবাই তো দাদার মতন হয় না, আমার মতন অনেক গৃহিণীরাই আছে, হয়তো ছোট ছোট দরকারের জন্য তাদের সেইটুকু টাকা চাইতে হয়, তখন কিন্তু খুব খারাপ লাগে। আমাকে হয়তো চাইতে হয় না, কিন্তু আমার ওই খরচ করতে গেলেই মনে হয় খরচ করব, অনেক কষ্ট করে আনছে টাকা, সারা মাস চাকরি করার পরে সেই পলাশিতে পড়ে থাকে, সারা মাস চাকরি করার পরে যে টাকাটুকু আনছে সেইটুকু আমি খরচ করে দেবো? না, করব না। নিজের বিবেকের কাছে একটা অন্যরকম ফিলিং হয়, তখন আর খরচটা করতে ইচ্ছা করে না। কিন্তু নিজে যদি রোজগার করি, সেই টাকাটুকু কিন্তু আমি নিজের মতন করে খরচ করতে পারি, মনে হয় এখানে আমাকে কেউ কিছু বলার নেই। এটাই পার্থক্য, এই আর কি। সত্যি কথা বলতে এখনকার দিনে প্রত্যেকটা মেয়েরই কিন্তু স্বাবলম্বী হওয়াটা খুব প্রয়োজন। হ্যাঁ, সংসারের চাপ তো অবশ্যই আছে, কিন্তু কি বলতো, সবাই তো আর ঘরে বাইরে সমানভাবে পেরে ওঠে না। কাজেই তখন চেষ্টা করতে হবে যে ঘরের যা আছে, ঘরে যেভাবে করা যায় সেইভাবেই কিছু যদি আমরা করতে পারি। তো আমার ব্যবসাটাও কিন্তু তারই একটা অঙ্গ মাত্র। আর এই যে এখানে দেখো, ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস আনিয়েছিলাম, আর বেরোতে ইচ্ছা করলো না, তো সেগুলোই তুলছি। এই একটু সয়াবিন আনিয়েছি, একটা গরম মশলা, ট্রিল, মৌরি, আর এই যে আমন্ড, এই আমন্ড গুলো কিন্তু বেশ ভালো হয়। আর 1 কেজি আলু আনিয়েছি, আর 500 মতো টমেটো। আজকে রাতে একটু আলুর দম আর লুচি হবে। আর এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, এবার চটপট করে নেবো। এখন বেজে গেছে রাত 9:30। একটু তাড়াতাড়ি আজকে ডিনারটা করে নেব, কারণ ওই সাবুটুকুই তো খেয়েছি, একটু খিদেও পেয়ে গেছিল। খুব সিম্পল ওয়েতেই আলুর দমটা করেছিলাম। তো এই দেখো, তেলের মধ্যে তেলটা গরম হলে আলুগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। হলুদটা তেলের মধ্যে দিলেই ভালো হতো, কিন্তু ভুলে গেছিলাম। তো যাই হোক, হলুদটা দিয়ে দিলাম, দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। আমাদের বাড়িতে যেদিন আলুর দম হয় সেদিন আমার ছেলের খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, আলুর দম আর লুচি। কাজেই আজকেও একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে রান্নাটা সারছি। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। খুব অল্প পরিমাণে দিয়েছিলাম, কারণ রাতের খাবার তো বেশি ভারী করতে চাইনি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটু তেল দেব, দেওয়ার পরে দিয়ে দেবো গোটা গরম মশলা। অনেকে কিন্তু আবার এই শিবের উপোস করলে রাতে লুচি পরোটা খায় না, কিন্তু
আমরা খাই, কারণ কি বলতো অনেকেই আবার খায়ও আমাদের মতন। কারণ কি বলতো সারাদিন একদম ওই শুধু ওইগুলো খেয়ে থাকলে না আমার প্রচন্ড সমস্যা হয়, যেহেতু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে। ওই জন্য রাতে আমরা লুচি করে মানে লুচিটাই খাই আর কি। তো পুরোপুরি ময়দা না, আটা ময়দা মিশিয়ে লুচি করা হয়েছিল, কারণ না হলে প্রচন্ড গ্যাস অম্বল হয়। রাতের খাবারের ব্যাপার এটা, সকালে হলে অতটা চিন্তা করা যায় না। আর এই যে তেজপাতা, গোটা গরম মশলা দেওয়ার পরে টমেটো আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এই পেস্ট করে রাখা টমেটো কাঁচা লঙ্কাটা। এই সকালে ভয়েস ওভার দিতে গেলে না চারিদিকে এত আওয়াজ হয়, তো যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ রাতে আমি আর কালকে ভয়েস ওভার দিতে পারিনি, ওই জন্য আজকে সকালে আবার ভয়েস ওভারটা দিয়ে কমপ্লিট করেছি ব্লগটা। তো যাই হোক, এই যে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা। এইবার যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে দেব নুন আর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল যেটা পুরো ঝালের যেটুকু দরকার ছিল সেটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব একটু নারকোল কোড়া। এটা কিন্তু তোমরা স্কিপও করতে পারো বাড়িতে যদি নারকোল কোড়া না থাকে, শুধু এইভাবে আলুর দম করলেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমার কাছে নারকোল কোড়া ছিল সকালে, ওই জন্য একটু নারকোল কোড়া দেব। আর দিয়ে দিলাম একটু আদা বাটা। দেওয়ার পরে খুব ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব। ব্লগের এই পর্যায়ে এসে তোমাদের আবারও সেই একই কথা বলতে চাই, আমার ব্লগ কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, কারণ সত্যি কথা বলতে তোমাদের কাছ থেকে কিন্তু আমি অনেক কিছু শিখি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর বন্ধু বান্ধবের মধ্যে ব্লগটা শেয়ার করে দিয়ে একটু আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর যারা সাবস্ক্রাইব এখনো পর্যন্ত করোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর নোটিফিকেশন বেল যেটা আছে ওটা কিন্তু বাটনটা প্রেস করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। মশলা কষানো হয়ে গেছে, এবার নারকোল কোড়াটা দিয়ে দিলাম। আবারও বলছি এটা কিন্তু তোমরা স্কিপও করতে পারো, এমনি আলুর দম করলেও কিন্তু বেশ ভালো লাগে। নারকোল কোড়া আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার খুব ভালো করে নারকোল দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যখন তেল ছাড়া ছাড়া হয়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিতে হবে, দিয়ে আবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।
হয়ে গেছে কষানো। এবার এর মধ্যে গরম জল করেছি, ওই গরম জলটা এর মধ্যে দিয়ে দেব। দেখো কি সুন্দর কালারটা এসেছে না? কোনো মশলা কিন্তু নেই, শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর মিষ্টি। তাতেই দেখো আলুর দমের কালার দারুণ, জাস্ট অসাধারণ। ভালো করে কষানো কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। আলুর দম এদিকে কমপ্লিট, আর ওদিকে মা ময়দা মেখে দিয়েছে। এবার লুচি ভাজা, এদিকে পাশের গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার ঝটপট লুচিটা ভেজে নিলেই আমাদের আজকে ডিনার কমপ্লিট। ওদিকে গপুকে শুইয়ে দিয়েছি, গপু ঘুমিয়ে পড়েছে। এবার আমাদের খাওয়া দাওয়া করে আজকের দিনটা শেষ হবে। এই দেখো আলুর দমের ফাইনাল লুক, দেখতে বেশ ভালো হয়েছে না? খেতেও কিন্তু ততোধিক সুন্দর হয়েছে। আর এই যে খাবার আমাদের রেডি, ডিনার। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।